আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, অভিভাবক সহ আপনারা যারা এই একাডেমিক ভিডিও লিসনটি দেখছেন তাদের সকলকে জানাই এডুকেশন হাউসের পক্ষ হইতে আন্তরিক শুভেচ্ছা। এডুকেশন হাউস প্রথম শ্রেণী হইতে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সকল শিক্ষার্থীদের জন্য টেক্সট বুক অনুসারে একাডেমিক ভিডিও লিসন তৈরি করে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আমাদের এই ভিডিওটিতে আলোচনা করব আমাদের অষ্টম শ্রেণীর ইংলিশ ফর টুডে বইটি হইতে। প্রিয় শিক্ষার্থী, অষ্টম শ্রেণীর ইংলিশ ফর টুডে বইটির ইউনিট নাম্বার 3 হইতে লেসন 4 আর ডায়ালগস এইটি নিয়ে আমরা আজকে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, চলুন আমরা শুরু করি আমাদের ইউনিট 3 লিসন 4 ডায়ালগস, একটি সংলাপ, এই লিসনটি নিয়ে। প্রথমে বলা হচ্ছে কি ওয়ার্ড, মূল শব্দ কি? প্রেসক্রাইব। প্রেসক্রাইব শব্দ অর্থ কি? প্রেসক্রাইব শব্দ অর্থ আমরা জানি নির্দেশনাবলী, ব্যবহার করতে উপদেশ দেওয়া। ঔষধের লিখিত ব্যবস্থাপত্রকে আমরা প্রেসক্রাইব বলে থাকি। প্রিয় শিক্ষার্থী, চলুন আমরা দেখি এরপরে কি বলা হচ্ছে। এতে বলা হচ্ছে টক অ্যাবাউট দ্য পিকচার অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স। টক অ্যাবাউট দ্য পিকচার অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স। স্থির চিত্রটি দেখো, স্থির চিত্রটি সম্পর্কে বলো। প্রথমে বলা হচ্ছে টক অ্যাবাউট দ্য পিকচার, স্থির চিত্র কিংবা ছবিটি সম্পর্কে বলো, অ্যান্ড এবং আনসার দ্য কোয়েশ্চেন্স, প্রশ্নগুলির উত্তর দাও। এখানে আমরা পিকচারে দেখতে পাই, কি দেখতে পাই? একজন পেশেন্ট একটি টেবিলে শুয়ে আছে এবং একজন ডক্টর তাকে পরীক্ষা করতেছেন এবং পেশেন্টের পাশে একজন বালক দাঁড়ায় আছে। এটি আমরা পিকচারে দেখতে পাই। এটি আমরা বলবো, আমরা কি বলবো? ইন দ্য পিকচার আই সি আ পেশেন্ট লাইং অন আ বেড। আ ডক্টর ইজ চেকিং হিজ চেস্ট। দ্য বয় ইজ অলসো স্ট্যান্ডিং বিসাইড দ্য বেড। এটি ছিল পিকচারে। প্রিয় শিক্ষার্থী, তাহলে পিকচারে আমরা কি দেখতে পাই? পিকচারে দেখতে পাই ইন দ্য পিকচার আই সি আ পেশেন্ট লাইং অন আ বেড। আ ডক্টর ইজ চেকিং হিজ চেস্ট। আ বয় ইজ অলসো স্ট্যান্ডিং বিসাইড দ্য বেড। এখানে ছবিতে আমি একটি বিছানায় শুয়ে থাকা একটি রোগীকে দেখতে পাচ্ছি। একজন ডাক্তার তার বুক পরীক্ষা করতেছে, এছাড়া একটি ছেলে বিছানা পাশে দাঁড়িয়ে আছে, এই দেখতেছি আমরা। এখানে কোয়েশ্চেনে কি বলা হচ্ছে? প্রথমে বলা হচ্ছে কি হু ইজ দ্য ম্যান লেইং অন দ্য এক্সামিনেশন টেবিল। এখানে বলা হচ্ছে পরীক্ষণ টেবিলে, মানে ডক্টরের ক্লিনিকে যে টেবিল থাকে যেখানে রুগীদের পেশেন্টদের শোয়ানো হয়, সেই টেবিলের কথা বলা হচ্ছে এক্সামিনেশন টেবিল, মানে পরীক্ষণ টেবিলে কে শুয়ে আছে। ফার্স্ট কোয়েশ্চেন। সেকেন্ড কোয়েশ্চেনে কি বলা হচ্ছে? হু ইজ দ্য ম্যান ইন অ্যান অ্যাপ্রন। অ্যাপ্রন শব্দ অর্থ কি? এক ধরনের পরিচ্ছদ, এক ধরনের ড্রেস যেটি ডক্টররা পরে থাকেন, সাদা। সহচরাচর অ্যাপ্রনগুলো সাদা হয়ে থাকে। এখানে বলা হচ্ছে হু ইজ দ্য ম্যান ইন অ্যান অ্যাপ্রন। এই যে অ্যাপ্রন পরিহিত ব্যক্তিটি কে, এই দুটি কোয়েশ্চেন বলা হচ্ছে। প্রিয় শিক্ষার্থী, আমরা এই সংলাপগুলো পড়ে নেই। পড়ে নেওয়ার পর আমরা এই দুই কোয়েশ্চেন দুটির উত্তর করব। বিতে কি বলা হচ্ছে? বিতে বলা হচ্ছে রিড অ্যান্ড অ্যাক্ট আউট দ্য কনভারসেশন। রিড অ্যান্ড অ্যাক্ট আউট দ্য কনভারসেশন। সংলাপটি পড়ো এবং অভিনয় করো। অ্যাক্ট আউট অভিনয় করা, রিড শব্দ অর্থ পড়া, অ্যাক্ট আউট শব্দ অর্থ অভিনয় করা। তাহলে বলা হচ্ছে সংলাপটি পড়ো এবং অভিনয় করো।
প্রথমে বলা হচ্ছে রবি's father মিস্টার জহির আলী is not well. He has difficulty speaking. He is now at the doctor's clinic. প্রথমে বলা হচ্ছে কি রবি's father, কার বাবা? রবির আব্বা, রবির বাবার কথা বলা হচ্ছে। রবি's father মিস্টার জহির আলী, রবির বাবা জহির আলী কি করতেছে? ইজ নট ওয়েল, তিনি সুস্থ না। ওয়েল শব্দ অর্থ কি? ভালো। নট ওয়েল শব্দ অর্থ হচ্ছে অসুস্থ। তাহলে আমরা বলবো রবি's ফাদার মিস্টার জহির আলী ইজ নট ওয়েল, রবির বাবা জনাব জহির আলী অসুস্থ। হি হ্যাজ ডিফিকাল্টি স্পিকিং, হি হ্যাজ তার হচ্ছে কি ডিফিকাল্টি অসুবিধা, স্পিকিং কথা বলতে। তাহলে কথা বলতে তিনি অসুবিধা বোধ করতেছেন, কথা বলতে তিনি সমস্যা বোধ করতেছেন। কে? রবি's ফাদার, রবি's ফাদারকে মিস্টার জহির আলী। তাহলে প্রথম দুই বাক্যে বলা হচ্ছে রবির বাবা জনাব জহির আলী অসুস্থ বোধ করতেছেন এবং তিনি কথা বলতে সমস্যা বোধ করতেছেন। এরপরে বলা হচ্ছে কি হি ইজ নাও অ্যাট দ্য ডক্টরস ক্লিনিক, ডক্টরস ক্লিনিক চিকিৎসকের ক্লিনিকে। ক্লিনিক কি? ক্লিনিক শব্দ অর্থ হিসেবে আমরা জানি পারিবারিক কিংবা ব্যক্তি মালিকানাধীন যে হসপিটাল যেখানে স্বাস্থ্যসেবা দেওয়া হয় সেটিকে আমরা ক্লিনিক হিসেবে জেনে থাকি। তাহলে বলা হচ্ছে হি ইজ নাও অ্যাট দ্য ডক্টরস ক্লিনিক, হি ইজ নাও তিনি এই মুহূর্তে আছেন কোথায়? অ্যাট দ্য ডক্টরস ক্লিনিক, এই মুহূর্তে তিনি ডক্টরস ক্লিনিকে আছেন। এরপরে কি বলা হচ্ছে? এরপরে বলা হচ্ছে রবি গুড ইভিনিং ডক্টর, ডক্টর গুড ইভিনিং, হাউ ইজ ইয়োর ফাদার টুডে। এখানে বলা হচ্ছে রবি বলতেছে গুড ইভিনিং ডক্টর, শুভ সন্ধ্যা ডাক্তার সাহেব। ডক্টর বলতেছে কি গুড ইভিনিং, হাউ ইজ ইয়োর ফাদার টুডে। চিকিৎসক কি বলতেছেন? শুভ সন্ধ্যা, তোমার বাবা আজ কেমন আছেন। এরপরে রবি কি বলতেছে? এরপরে রবি বলতেছে নট অ্যাট অল ওয়েল, নট অ্যাট অল ওয়েল, হি হ্যাজ ডিফিকাল্টি ব্রিদিং অ্যাজ বিফোর, হি হ্যাজ হ্যাভিং সেভিয়ার চেস্ট পেইন এগেইন। প্রথমে কি বলতেছে রবি? নট অ্যাট অল ওয়েল। প্রথমে রবি কি বলতেছে? নট অ্যাট অল ওয়েল, মোটেও ভালো নেই। তারপর কি বলতেছে? হি হ্যাজ ডিফিকাল্টি ব্রিদিং অ্যাজ বিফোর, আগের মতোই তার শ্বাস প্রশ্বাসের সমস্যা। ব্রিদিং শব্দ অর্থ কি? শ্বাস প্রশ্বাস। তাহলে বলতেছি কি হি হ্যাজ ডিফিকাল্টি ব্রিদিং অ্যাজ বিফোর, অ্যাজ বিফোর অর্থ পূর্বের মতো, অ্যাজ বিফোর শব্দ অর্থ পূর্বের মতো। তাহলে ব্রিদিং শব্দ অর্থ কি? শ্বাস প্রশ্বাস। ডিফিকাল্টি শব্দ অর্থ কি? সমস্যা করা। তাহলে বলতেছে হি হ্যাজ তার হচ্ছে কি শ্বাস প্রশ্বাসের পূর্বের মতোই সমস্যা। তাহলে এখানে সে রবি বলতেছে আগের মতো তার শ্বাস প্রশ্বাসের সমস্যা হচ্ছে। তারপর বলতেছে হি ইজ হ্যাভিং সেভিয়ার চেস্ট পেইন এগেইন। এখানে সেভিয়ার শব্দ অর্থ কি? সেভিয়ার শব্দ অর্থ হচ্ছে কষ্টকর। তাহলে এখানে বলছে কষ্টকর কিংবা তীব্র কিংবা কঠিনভাবে, সেভিয়ার শব্দের অর্থ। তাহলে এখানে বলা হচ্ছে হি ইজ হ্যাভিং সেভিয়ার চেস্ট পেইন এগেন, আবারও তার বুকে তীব্র ব্যথা হচ্ছে, আবারও তার বুকের তীব্র ব্যথা হচ্ছে, আবারও তার বুকে অনেক বেশি ব্যথা হচ্ছে। এরপরে ডক্টর কি বলতেছে? এরপরে ডক্টর বলতেছে আই সি মিস্টার আলী, could you lie down on the examination table please? Okay, let's see, do you feel any pain here? এখানে ডক্টর বলতেছে কি আই সি, এখানে ডক্টর বলতেছে আই সি, চিকিৎসক বলতেছে আমি দেখছি। মিস্টার আলী could you lie down on the examination table? জনাব আলী আপনি কি অনুগ্রহ করে, could you অনুগ্রহ করে lie down শুয়ে পড়বেন on the examination table, আপনি কি অনুগ্রহ করে পরীক্ষণ যেখানে যে টেবিলে শুয়ে ডক্টররা পেশেন্ট দেখেন, রোগীকে দেখেন, সেই টেবিলে শুয়ে পড়তে পারবেন? এটি চিকিৎসক
মিস্টার আলীকে বলতেছেন। জনাব আলী, আপনি কি অনুগ্রহ করে পরীক্ষণ টেবিলে শুতে পারবেন? আই সি, মিস্টার আলী, কুড ইউ লাই ডাউন অন দ্য এক্সামিনেশন টেবিল প্লিজ? চিকিৎসক বলতেছে, আমি দেখছি। মিস্টার আলী, কুড ইউ লাই ডাউন অন দ্য এক্সামিনেশন টেবিল প্লিজ? আপনি কি অনুগ্রহ করে পরীক্ষণ টেবিলে শুতে পারবেন? এরপরে কি বলতেছে? ওকে, লেটস সি, ঠিক আছে, চলুন দেখি। ডু ইউ ফিল অ্যানি পেইন হিয়ার? আপনি কি এখানে কোনো ব্যথা অনুভব করেন? এরপরে জহির বলতেছে উহ। তারপরে কি বলতেছে ডক্টর? অ্যান্ড হিয়ার? জহির বলতেছে আউচ। তাহলে প্রথমে এক জায়গায় ডক্টর বলল যে আপনি কি এখানে ব্যথা পান? উফ বলল মিস্টার জহির। এরপরে ডক্টর বলতেছে আর এখানে? অ্যান্ড হিয়ার? আর এখানে জহির বলতেছে আউচ। আউচ শব্দ অর্থ হচ্ছে উফ। এরপরে কি বলতেছে ডক্টর? এরপরে ডক্টর বলতেছে অল রাইট, আই এম প্রেসক্রাইবিং আ মেডিসিন। টেক ওয়ান ট্যাবলেট ইন দ্য মর্নিং অ্যান্ড অ্যানাদার অ্যাট নাইট বিফোর মিলস। I also advise you to have a chest X-ray immediately. If possible, show me the X-ray report today in the evening, okay? এরপর ডক্টর বলতেছে all right, I am prescribing a medicine. Take one tablet in the morning and another at night before meals. I also advise you to have a chest X-ray immediately. If possible, show me the X-ray report today in the evening, okay? এখানে চিকিৎসক প্রথমে বলল অল রাইট, ঠিক আছে। তারপর বলতেছে কি আই অ্যাম প্রেসক্রাইবিং মেডিসিন, আমি একটি ঔষধ দিচ্ছি। তারপর কি বলতেছে টেক ওয়ান ট্যাবলেট ইন দ্য মর্নিং অ্যান্ড আনাদার অ্যাট নাইট বিফোর মিলস। সকালে একটি এবং রাতে একটি ট্যাবলেট খাবারের আগে খাবেন। তারপরে কি বলতেছে আই অলসো অ্যাডভাইস ইউ টু হ্যাভ আ চেস্ট এক্স-রে ইমিডিয়েটলি। আই অলসো অ্যাডভাইস ইউ, আমি আপনাকে আরও পরামর্শ দিচ্ছি যে অলসো অ্যাডভাইস, অ্যাডভাইস শব্দ অর্থ পরামর্শ দেওয়া। আই অলসো অ্যাডভাইস ইউ, আমি এছাড়াও আপনাকে পরামর্শ দিচ্ছি যে টু হ্যাভ আ চেস্ট এক্স-রে ইমিডিয়েটলি, আপনি শীঘ্রই বুকের একটি এক্স-রে করাবেন। ইফ পসিবল, যদি সম্ভব হয়, শো মি দ্য এক্স-রে রিপোর্ট টুডে ইন দ্য ইভিনিং, ওকে? যদি সম্ভব হয় আজ সন্ধ্যায় এক্স-রে রিপোর্টের যে তথ্যটি সেটি আমাকে দেখাবেন, ঠিক আছে? এরপরে রবি কি বলতেছে ওকে ডক্টর, থ্যাংক ইউ। রবি বলে ঠিক আছে ডক্টর, ধন্যবাদ। এবং ডক্টর বলতেছে ইউ আর ওয়েলকাম। চিকিৎসক বলতেছে কি আপনাকেও স্বাগতম। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা বি নাম্বার বিতে সংলাপটি কনভারসেশনটি পড়ে ফেললাম। এই বি কনভারসেশন পড়ার পর আমরা জানলাম কি যে তাহলে আমরা বি কনভারসেশন পড়ার পর আমরা এর যে কোয়েশ্চেন দুটো আছে সেই দুটো অ্যান্সার দিতে পারবো। এর কোয়েশ্চেন নাম্বার ফার্স্টে কি বলা হচ্ছিল কি, এর কোয়েশ্চেন নাম্বার 1-এ বলা হচ্ছে হু ইজ দ্য ম্যান লাইং অন দ্য এক্সামিনেশন টেবল। এখানে কি বলা হচ্ছে হু ইজ দ্য ম্যান, এই ব্যক্তিটিকে, লাইং অন দ্য এক্সামিনেশন টেবল, পরীক্ষণ করার টেবিলে কে শুয়ে আছেন। এর উত্তর আমরা কি জানলাম কনভারসেশন পড়ে, রাভিস ফাদার মিস্টার জহির আলী ইজ লাইং অন দ্য এক্সামিনেশন টেবল। রবির বাবা জনাব জহির আলী পরীক্ষণ টেবিলে শুয়ে আছেন। এটি আমরা লিখব 1 নম্বর কোয়েশ্চেনের উত্তরে। এবং 2 নম্বর কোয়েশ্চেনের উত্তরে আমরা লিখব কি হু ইজ দ্য ম্যান ইন অ্যান অ্যাপ্রন। এর উত্তরে আমরা কি জানি যে ডক্টর, দ্য ম্যান ইজ অ্যান অ্যাপ্রন ইজ আ ডক্টর। দ্য ম্যান ইজ অ্যান অ্যাপ্রন ইজ আ ডক্টর। দ্য ম্যান ইজ অ্যান অ্যাপ্রন ইজ আ ডক্টর। অ্যাপ্রন পরিহিত ব্যক্তিটি একজন চিকিৎসক। প্রিয় শিক্ষার্থী, চলুন এরপরে আমরা
পরের পাঠে পড়ি। পরের পাঠে বলা হচ্ছে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেনস, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রথমে 1 নম্বর কোয়েশ্চেনে কি বলা হচ্ছে, হু আর টকিং ইন দ্য ডায়ালগস, সংলাপটিতে কে কে কথা বলছেন। হু আর টকিং ইন দ্য ডায়ালগস, সংলাপটিতে কে কে কথা বলেছেন। এর উত্তরে আমরা কি জানি, সংলাপটিতে রবি এবং ডক্টর কথা বলেছেন। তাহলে আমরা বলবো ইন দ্য ডায়ালগস রবি অ্যান্ড দ্য ডক্টর আর টকিং। তাহলে আমরা উত্তরে এভাবে লিখব ইন দ্য ডায়ালগস কমা রবি অ্যান্ড দ্য ডক্টর আর টকিং, সংলাপটিতে রবি এবং চিকিৎসক কথা বলেছেন। এরপর 2 নম্বর কোয়েশ্চেনে বলা হচ্ছে হোয়ার ডাজ দ্য ডায়ালগস টেক প্লেস, সংলাপটি কোথায় সংগঠিত হয়। এর উত্তরে আমরা কি জানি, সংলাপটি ডক্টরস ক্লিনিকে সংঘটিত হয়। তাহলে আমরা উত্তরে লিখব, উত্তরে জানাবো এটি দ্য ডায়ালগস টেকস প্লেস অ্যাট দ্য ডক্টরস ক্লিনিক, দ্য ডায়ালগস টেকস প্লেস অ্যাট দ্য ডক্টর ক্লিনিক্স। তাহলে সংলাপটি চিকিৎসকের ব্যক্তিগত ক্লিনিকে সংঘটিত হয়। এরপরে কি বলা হচ্ছে, এরপরে 3 নম্বরে বলা হচ্ছে হোয়াট আর জাহির আলীস প্রবলেমস, হোয়াট আর জাহির আলী প্রবলেমস, জহির আলীর সমস্যাগুলো কি কি, জহির আলীর সমস্যাগুলো কি কি, এখানে প্রবলেমস বলা হচ্ছে, প্রবলেম না। তাহলে জহির আলীর সমস্যাগুলো কি কি, এর উত্তরে আমরা কি বলতে পারি, অ্যান্সার জহির আলীস প্রবলেমস আর ডিফিকাল্টি স্পিকিং, চেস্ট পেইন অ্যান্ড ডিফিকাল্টি ইন ব্রিদিং। এটি ছিল রাইট। তাহলে আমরা এর উত্তরে এইভাবে গোছাই লিখব জহির আলীস প্রবলেমস আর ডিফিকাল্টি ইন ব্রিথিং, চেস্ট পেইন অ্যান্ড ডিফিকাল্টি ইন স্পিকিং। জহির আলীর সমস্যাগুলো হলো শ্বাস প্রশ্বাসে কঠিন্য, তারপর কি বুকে ব্যথা ও কথা বলতে সমস্যা। তাহলে মিস্টার জহির আলীর সমস্যাগুলো ছিল কি, শ্বাস প্রশ্বাসের সমস্যা, কথা বলতে সমস্যা এবং বুকে ব্যথা, চেস্ট পেইন, বুকে ব্যথা। এই ছিল 3 নম্বর কোয়েশ্চেনের উত্তর। প্রিয় শিক্ষার্থী, চলুন এরপরে আমরা দেখি 4 নম্বর কোয়েশ্চেনে কি বলা হচ্ছে। 4 নম্বর কোয়েশ্চেনে বলা হচ্ছে হোয়াই কান্ট জহির আলী টেল দ্য ডক্টর অ্যাবাউট হিজ প্রবলেমস, হোয়াই কান্ট জহির আলী টেল দ্য ডক্টর অ্যাবাউট হিজ প্রবলেমস, জহির আলী কেন তার সমস্যার কথা চিকিৎসককে বলতে পারেন না। জহির আলী কেন তার সমস্যার কথা চিকিৎসককে বলতে পারেন না। এর উত্তরে আমরা কি জানি, এর উত্তরে আমরা জানি জহির আলী কথা বলতে সমস্যা হবার কারণে তিনি তার সমস্যার কথা ডক্টরকে বলতে পারেননি। তাহলে এর উত্তরে আমরা বলবো জহির আলী কান্ট টেল দ্য ডক্টর অ্যাবাউট হিজ প্রবলেমস বিকজ হি হ্যাজ ডিফিকাল্টি ইন স্পিকিং। উত্তর আমরা আবার একটু পড়ে নেই। উত্তরটা এমনটা হবে, অ্যান্সার জহির আলী কান্ট টেল দ্য ডক্টর অ্যাবাউট হিজ প্রবলেমস বিকজ হি হ্যাজ ডিফিকাল্টি ইন স্পিকিং। জহির আলী চিকিৎসকের নিকট তার সমস্যার কথা বলতে পারেন না কারণ তার কথা বলতে সমস্যা হচ্ছে। এরপরে 5 নম্বরে কি বলা হচ্ছে, এরপরে 5 নম্বরে বলা হচ্ছে হোয়াট ডাজ দ্য ডক্টর প্রেসক্রাইব হিম, হোয়াট ডাজ দ্য ডক্টর প্রেসক্রাইব হিম, চিকিৎসক তাকে কি পরামর্শ দেন। তাহলে এর উত্তরে আমরা কি বলবো, এর উত্তরে আমরা এটি বলবো অ্যান্সার দ্য ডক্টর প্রেসক্রাইব হিম to take a medicine. The doctor prescribe him
টু টেক আ মেডিসিন, চিকিৎসক তাকে একটি ঔষধ খাবার পরামর্শ দেন। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের সির কোশ্চেন এবং উত্তর। প্রিয় শিক্ষার্থী, চলুন আমরা এর পরের পাঠে চলে যাই। পরের পাঠে যেটি বলা হচ্ছে সেটি হচ্ছে ডি, আস্ক, জিজ্ঞেস করো, অ্যান্ড অ্যান্সার, উত্তর দাও, দ্য কোশ্চেনস, প্রশ্নগুলির ইন পেয়ার্স, দুজন দুজন করে। তাহলে দুজন দুজন করে প্রশ্ন করো এবং প্রশ্নগুলির উত্তর দাও। কোশ্চেন নাম্বার 1, ডিড ইউ হ্যাভ any stomach pain or leg injury any time before? এবং 2 নম্বর কোশ্চেনে কি বলা হচ্ছে when was it? এবং 3 নম্বর কোশ্চেনে কি বলা হচ্ছে 3 নম্বর কোশ্চেনে বলা হচ্ছে what did you do to get well? What did you do to get well? প্রথমে কি বলা হচ্ছিল, ডিড ইউ হ্যাভ এনি স্টোমাক পেইন অর লেগ ইনজুরি এনি টাইম বিফোর? পূর্বে কি তো কোনো সময় তোমার পাকস্থলীর সমস্যা কিংবা তোমার পায়ের কোনো সমস্যা হয়েছিল কিনা? এবং তারপর কি বলা হচ্ছে হোয়েন ওয়াজ ইট, এবং এটি কখন হয়েছিল? এবং 3 নম্বর কোয়েশ্চেনে বলা হচ্ছে কি হোয়াট ডিড ইউ ডু টু গেট ওয়েল, তুমি ভালো হবার জন্য কি করেছিল? প্রিয় শিক্ষার্থী, চলুন এর পরেরটাতে চলে যাই আমরা। এর পরেরটাতে কি বলা হচ্ছে? প্রিয় শিক্ষার্থী, এর পরেরটাতে বলা হচ্ছে কি ইতে বলা হচ্ছে কি সাপোজ, মনে করো যে ইউ ভিজিটেড আ ডক্টর ফর আ স্টোমাক পেইন অর আ ব্যাড কোল্ড, মেক অ্যান ইমাজিনারি ডায়ালগস বিটুইন ইউ অ্যান্ড দ্য ডক্টর, অ্যাক্ট ইট আউট ইন পেয়ার্স। প্রথমে কি বলা হচ্ছে ইতে সাপোজ, মনে করো যে ইউ ভিজিটেড আ ডক্টর, তুমি একজন চিকিৎসকের কাছে গিয়েছো, ফর আ স্টোমাক পেইন অর আ ব্যাড কোল্ড, মনে করো যে তুমি একজন ডাক্তারের কাছে গিয়েছো, তুমি একজন চিকিৎসকের কাছে গিয়েছো কিসের জন্য? পেট ব্যথার সমস্যার জন্য কিংবা সর্দির জন্য, ঠান্ডা লাগার জন্য। মেক অ্যান ইমাজিনারি ডায়ালগস বিটুইন ইউ অ্যান্ড দ্য ডক্টর, তৈরি করো একটি কাল্পনিক সংলাপ তোমার এবং চিকিৎসকের মাঝে। তারপরে কি বলা হচ্ছে অ্যাক্ট ইট আউট ইন পেয়ার্স, এটি অভিনয় করো দুজন দুজন করে। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা ডি এবং ই আমরা এখন করব। চলুন শুরু করি আমাদের ডি এবং ই পার্ট। ডি, আস্ক অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেনস ইন পেয়ার্স, জোড়ায় জোড়ায় প্রশ্ন করো এবং উত্তর দাও। কোয়েশ্চেন 1, ডিড ইউ হ্যাভ এনি স্টোমাক পেইন অর লেগ ইনজুরি এনি টাইম বিফোর? পূর্বে তোমার কোনো সময় পাকস্থলীতে ব্যথা বা পায়ে সমস্যা হয়েছিল? কোয়েশ্চেন 2, হোয়েন ওয়াজ ইট, এটি কখন হয়েছিল? কোয়েশ্চেন 3, হোয়াট ডিড ইউ ডু টু গেট ওয়েল, সুস্থ হওয়ার জন্য তুমি কি করেছিলে? প্রিয় শিক্ষার্থী, চলুন আমরা আমাদের ডি নাম্বারটি গ্রুপ ওয়ার্ক হিসাবে করে ফেলি। অ্যান্সার, স্টুডেন্ট 1, ডিড ইউ হ্যাভ এনি স্টোমাক পেইন অর লেগ ইনজুরি এনি টাইম বিফোর? প্রথম শিক্ষার্থী, পূর্বে তোমার কোনো সময় পাকস্থলীতে ব্যথা বা পায়ে সমস্যা হয়েছিল? স্টুডেন্ট নাম্বার 2, ইয়েস আই হ্যাড আ স্টোমাক পেইন। দ্বিতীয় শিক্ষার্থী, হ্যাঁ আমার পাকস্থলীতে ব্যথা হয়েছিল। স্টুডেন্ট নাম্বার 1, হোয়েন ওয়াজ ইট? প্রথম শিক্ষার্থী, এটি কখন হয়েছিল? স্টুডেন্ট নাম্বার 2, ইট ওয়াজ ইন ডিসেম্বর 2021। এটি 2021 সালের ডিসেম্বর মাসে হয়েছিল। দ্বিতীয় নাম্বার শিক্ষার্থী, এটি 2021 সালে ডিসেম্বর মাসে হয়েছিল। স্টুডেন্ট নাম্বার 1, হোয়াট ডিড ইউ ডু টু গেট ওয়েল? প্রথম শিক্ষার্থী, সুস্থ হওয়ার জন্য তুমি কি করেছিলে? স্টুডেন্ট নাম্বার 2, টু গেট ওয়েল আই কনসাল্ট আ ডক্টর অ্যান্ড টুক মেডিসিন।
দ্বিতীয় শিক্ষার্থী, টু গেট ওয়েল আই কনসাল্ট আ ডক্টর অ্যান্ড টুক মেডিসিন। সুস্থ হওয়ার জন্য আমি চিকিৎসকের পরামর্শ নিয়েছিলাম এবং ঔষধ খেয়েছিলাম। প্রিয় শিক্ষার্থী, এই ছিল আমাদের ডি কোয়েশ্চেনের অ্যান্সার এবং এটি আমরা গ্রুপ ওয়ার্ক হিসাবে করলাম, পেয়ার্সে দুজন দুজন করে। প্রিয় শিক্ষার্থী, চলুন এবার আমরা কোয়েশ্চেন নাম্বার ই সমাধান করে ফেলি। কোয়েশ্চেন ই, সাপোজ ইউ ভিজিটেড আ ডক্টর ফর আ স্টোমাক পেইন অর আ ব্যাড কোল্ড। মেক অ্যান ইমাজিনারি ডায়ালগস বিটুইন ইউ অ্যান্ড দ্য ডক্টর। টেক ইট আউট ইন পেয়ার্স। সাপোজ, মনে করো যে ইউ ভিজিটেড আ ডক্টর ফর আ স্টোমাক পেইন অর আ ব্যাড কোল্ড। মনে করো যে তুমি পাকস্থলীতে ব্যথা বা ঠান্ডা লাগার জন্য চিকিৎসকের শরণাপন্ন হয়েছিলে। মেক অ্যান ইমাজিনারি ডায়ালগস বিটুইন ইউ অ্যান্ড দ্য ডক্টর। চিকিৎসক এবং তোমার মাঝে একটি কাল্পনিক সংলাপ তৈরি করো। অ্যাক্ট ইট আউট ইন পেয়ার্স। দুজন দুজন করে এটি অভিনয় করো। অ্যান্সার, মাইসেলফ। গুড ইভিনিং ডক্টর। আমি, শুভ সন্ধ্যা ডাক্তার সাহেব। ডক্টর, গুড ইভিনিং, হাউ আর ইউ? চিকিৎসক, শুভ সন্ধ্যা, তুমি কেমন আছো? মাইসেলফ, নট সো ওয়েল, আই হ্যাভ গট আ ব্যাড কোল্ড। আমি, তেমন ভালো নেই, আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে। ডক্টর, হাউ হ্যাভ ইউ গট ইট? ডক্টর, হাউ হ্যাভ ইউ গট ইট? চিকিৎসক, এটি কিভাবে হলো? মাইসেলফ, yesterday I was coming from school. At that time it began to rain and I got drenched. At that time it began to rain and I got drenched. ডক্টর, গতকাল আমি বিদ্যালয় থেকে আসতেছিলাম, ওই সময় বৃষ্টি শুরু হয়ে যায় এবং আমি ভিজে যাই। ড্রেন্সড শব্দের অর্থ বৃষ্টিতে ভিজে যাওয়া। ভিজে যাওয়াকে আমরা ড্রেন্সড বলি। এরপরে বলা হচ্ছে ডক্টর, আই সি, ডু ইউ হ্যাভ আ ব্যাড কফ? চিকিৎসক, আমি দেখছি, তোমার কি প্রচণ্ড কাশি হয়? মাইসেলফ, ইয়েস ডক্টর। আমি, হ্যাঁ ডাক্তার সাহেব। ডক্টর, ওকে, আই অ্যাম প্রেসক্রাইবিং আ মেডিসিন। টেক 1 ট্যাবলেট আফটার ইউর মিলস 3 times a day. I also advise you not to take cold drinks or ice cream, okay? চিকিৎসক, ঠিক আছে, আমি একটু ঔষধ দিচ্ছি, খাবার পরে একটি করে দিনে 3 বার 3টি ট্যাবলেট খাবেন। তারপরে বলা হচ্ছে, তোমাকে আরও পরামর্শ দিচ্ছি যে তুমি ঠান্ডা পানীয় এবং আইসক্রিম খাবে না, ঠিক আছে? ডক্টর বলতেছে, ওকে, আই অ্যাম প্রেসক্রাইবিং আ মেডিসিন। ঠিক আছে, আমি একটু ঔষধের ব্যবস্থাপত্র দিচ্ছি। টেক 1 ট্যাবলেট আফটার ইউর মিলস 3 times a day. খাবার পরে একটি করে দিনে 3 বার 3টি ট্যাবলেট খাবে। আই অলসো অ্যাডভাইস ইউ নট টু টেক কোল্ড ড্রিঙ্কস অর আইসক্রিম, ওকে? তোমাকে আরও পরামর্শ দিচ্ছি যে তুমি ঠান্ডা পানীয় এবং আইসক্রিম খাবে না, ঠিক আছে? মাইসেলফ, ওকে ডক্টর, থ্যাংক ইউ। আমি, ঠিক আছে ডাক্তার সাহেব, ধন্যবাদ। ডক্টর, ইউ আর ওয়েলকাম। চিকিৎসক, আপনাকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী, আপনাদের সবাইকে আমাদের এই পর্ব রিড, লার্ন, লিড পর্বে স্বাগতম। আজকে আমরা আমাদের এই পর্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনীমূলক গ্রন্থ অসমাপ্ত আত্মজীবনী হইতে কিছু অংশ পাঠ করব এবং পাঠিত অংশ বিস্তারিত আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, চলুন শুরু করি আজকের পাঠ। এই সময় ছাত্রদের মধ্যে বেশ শক্তিশালী 2টা দল সৃষ্টি হলো। আমি কলকাতায় এসেই খবর পেলাম আমাদের দিল্লি যেতে হবে অল ইন্ডিয়া মুসলিম লীগ সম্মেলনে যোগদান করতে। তোড়জোড় পড়ে গেল, যারা যাবেন নিজের টাকায় যেতে হবে। আনোয়ার হোসেন সাহেব তার দলবল থেকে কয়েকজনকে নিলেন, টাকাও বোধহয় জোগাড় করলেন।
আমি ও ইসলামিয়া কলেজ ইউনিয়নের সেক্রেটারি মীর আশরাফ উদ্দিন ঠিক করলাম আমরাও যাব আমাদের নিজেদের টাকায়। আমাদের পূর্বেই ডেলিগেট করা হয়েছিল। মীর আশরাফ উদ্দিন ওরফে মাখন, বাড়ি ঢাকা জেলার মুন্সিগঞ্জ মহকুমার কাজী কসবা গ্রামে। আমার খালাতো বোনের ছেলে। ওর বাবা মা ছোটবেলায় মারা গেছে, যথেষ্ট টাকা রেখে গেছেন। ওর বাবা তখনকার দিনে ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন। শহীদ সাহেবকে বললাম আমরা দিল্লি কনফারেন্সে যোগদান করব। তিনি বললেন খুব ভালো, দেখতে পারবে সমস্ত ভারতবর্ষের মুসলমান নেতাদের। আমরা দুইজন ও আনোয়ার সাহেবের দলের কয়েকজন একই ট্রেনে ভিন্ন ভিন্ন গাড়িতে রওনা করলাম। তাদের সাথে আমাদের মিল নাই। দুই মামা ভাগ্নের যা খরচ লাগবে দিল্লিতে তা কোনো মতে ব্যবস্থা করে নিলাম। টাকার বেশি প্রয়োজন হলে আমি আমার বোনের কাছ থেকে আনতাম, বোন আব্বার কাছ থেকে নিত। আব্বা বলে দিয়েছিল তাকে আমার দরকার হলে টাকা দিতে। আব্বা ছাড়াও মায়ের কাছ থেকেও আমি টাকা নিতে পারতাম। আর সময় সময় রেনু আমাকে কিছু টাকা দিতে পারত। রেনু যা কিছু জোগাড় করত বাড়িতে গেলে এবং দরকার হলেই আমাকে দিত। কোনো দিন আপত্তি করে নাই। নিজে মোটেও খরচ করত না, গ্রামের বাড়িতেই থাকতো, আমার জন্যই রাখত। হাওড়া থেকে আমরা দিল্লিতে রওনা করলাম। এই প্রথমবার আমি বাংলাদেশের বাহিরে রওনা করলাম। দিল্লি দেখার একটা প্রবল আগ্রহ আমার ছিল। ইতিহাসে পড়েছি, বন্ধু বান্ধবদের কাছ থেকে শুনেছি, তাই দিল্লির লালকেল্লা, জামে মসজিদ, কুতুব মিনার ও অন্যান্য ঐতিহাসিক জায়গাগুলো দেখতে হবে। নিজামুদ্দিন আউলিয়ার দরগায় যাব। আমরা দিল্লিতে পৌঁছালে মুসলিম লীগ স্বেচ্ছাসেবক দল আমাদের পৌঁছে দিল অ্যাংলো অ্যারাবিয়ান কলেজ প্রাঙ্গণে। সেখানে আমাদের জন্য তাঁবু করা হয়েছে। তাঁবুতে আমরা দুজন ছাড়াও আলিগড়ের একজন ছাত্র এবং আরেকজন বোধহয় এহেলাবাদ বা অন্য কোথাকার হবে। আনোয়ার সাহেবের দলবল অন্য একটা তাঁবুতে রইলেন। বিরাট প্যান্ডেল করা হয়েছে। আমরা ডেলিগেট কার্ড নিয়ে সবাই উপস্থিত হলাম। বাংলাদেশের প্রতিনিধিদের জন্য আলাদা জায়গা রাখা হয়েছে। প্রথম দিন কনফারেন্স হয়ে যাওয়ার পরে মোহাম্মদ আলী জিন্নাকে হাতির পিঠে নিয়ে একটি বিরাট শোভাযাত্রা বের হলো। আমরাও সাথে সাথে রইলাম। লোকে লোকারণ্য, রাস্তায় রাস্তায় পানি খাওয়ার ব্যবস্থা রেখেছে। বোধহয় এই সময় পানি না রাখলে বহু লোক মারা যেত। দিল্লির পুরানা শহরে আমরা ঘুরে ফিরে বিকেলে ফিরে এলাম। রাতে আবার কনফারেন্স শুরু হলো। এই সময়কার একজনের কথা আজও আমি ভুলতে পারি না। উর্দুতে তিনি 3 ঘন্টা বক্তৃতা করলেন। যেমন গলা তেমনই বলার ভঙ্গি। উর্দু ভালো বুঝতাম না। কলকাতার উর্দু একটু বুঝলেও এই উর্দু বোঝা আমার পক্ষে বেশ কষ্টকর। বক্তৃতা করেছিলেন নবাব ইয়ার জং বাহাদুর। তিনি হায়দ্রাবাদের লোক ছিলেন, স্টেট মুসলিম লীগের সভাপতি ছিলেন। তার বক্তৃতা না বুঝলেও সভা ছেড়ে উঠে আসা কষ্টকর ছিল। প্রিয় শিক্ষার্থী, এই অংশটুকু আমরা পাঠ করলাম। চলুন আমরা এই পাঠিত অংশটুকু বিস্তারিত আলোচনা করে বোঝার চেষ্টা করি এই অংশটুকুতে কি কি বলা হচ্ছে। এখানে বলা হচ্ছে সেই সময় ছাত্রদের মধ্যে 2টি শক্তিশালী দলের সৃষ্টি হয় এবং বঙ্গবন্ধু কলকাতায় এসে খবর পেলেন কি অল ইন্ডিয়া মুসলিম লীগ সম্মেলন হবে এবং সম্মেলনে যোগদান করতে যেতে হবে দিল্লিতে যেতে হবে এবং এর জন্য তোড়জোড় পড়ে গেল। এখানে একটা বিষয় কি, যারা সম্মেলনে যাবে তারা নিজেদের টাকায় যাবেন। আনোয়ার হোসেন সাহেব তার দলবল নিয়ে তৈরি হয়ে গেলে টাকাও জোগাড় করলেন। আর বঙ্গবন্ধু এবং ইসলামিয়া কলেজ ইউনিয়নের সেক্রেটারি মীর আশরাফ উদ্দিন ঠিক করলেন যে তিনারাও যাবেন নিজেদের টাকায়, যেহেতু তাদেরকে দুইজনকে ডেলিগেট করা হয়েছে সম্মেলনে। এখানে বঙ্গবন্ধুর এক ভাগিনার কথা বলা হচ্ছে। তিনি হচ্ছে মীর আশরাফ উদ্দিন ওরফে মাখন। তার গ্রামের বাড়ি কোথায়? গ্রামের বাড়ি ঢাকা জেলার মুন্সিগঞ্জ মহকুমার কাজী কসবা গ্রামে। তিনি বঙ্গবন্ধুর খালাতো বোনের ছেলে এবং তার বাবা মা ছোটবেলায় মারা যায়।
এবং যথেষ্ট টাকা রেখে যান। এবং এই মীর আশরাফ উদ্দিন ওরফে মাখনের বাবা কে ছিলেন? ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন। তিনিও যাবেন বঙ্গবন্ধুর সঙ্গে দিল্লিতে, এবং বঙ্গবন্ধু শহীদ সাহেবকে বললেন যে আমরা দিল্লি কনফারেন্সে যোগদান করব, এবং শহীদ সাহেব বললেন যে এটা তো বেশ অনেক ভালো একটি সংবাদ, তোমরা যাও, গিয়ে দেখতে পারবে সমস্ত ভারতবর্ষের মুসলিম নেতাদের। এবং হচ্ছে কলকাতা ইসলামিয়া কলেজ ইউনিয়নের যে সেক্রেটারি মীর আশরাফ উদ্দিন, বঙ্গবন্ধু এবং বঙ্গবন্ধুর যে ভাগিনা মাখন, এই যার ডাকনাম মাখন, মীর আশরাফ উদ্দিন ওরফে মাখন, এই তিনজন হচ্ছে দিল্লি উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। এবং বঙ্গবন্ধু এই টাকাটা তারা দিল্লিতে বন্দোবস্ত করেন। এবং বঙ্গবন্ধু এখানে কি বলতেছে, যে বঙ্গবন্ধু বলতেছে যখন তার টাকা লাগতো তখন তার বোনের কাছ থেকে আনতেন, এবং বোনকে বলে দেওয়া ছিল বঙ্গবন্ধুর আব্বা যে টাকা লাগলে যেন দেয়া হয়। এবং এখানে আরেকটি কথা বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে বঙ্গবন্ধু তার বাবার কাছ থেকে টাকা নিতেন, তার মা তাকে টাকা দিতেন, এবং বঙ্গবন্ধু সহধর্মিণী টাকা জমায় রাখতেন এবং নিজে কখনো খরচ করতেন না, যখন যা প্রয়োজন হতো তিনি বঙ্গবন্ধুকে দিতেন। এবং এটাই কিন্তু হয়ে থাকে সংসারে, দেখা যায় যে আন্ডারস্ট্যান্ডিং যদি ভালো থাকে, মিল ভালো থাকলে সহধর্মীরা সব কিছু গোছায় রাখে। এবং তিনি জানতেন বঙ্গবন্ধু সহধর্মিণী রেণু, যাকে বঙ্গবন্ধু রেণু বলে রাখতেন, তিনি কি করতেন, তিনি সব কিছু জোগাড় যন্ত্র করে রাখতেন এবং কোনোদিন নিজে খরচ করতেন না, তিনি সব কিছু জমায় রাখতেন। এবং জানতেন বঙ্গবন্ধু রাজনীতির সঙ্গে যুক্ত, বিভিন্ন জায়গায় যেতে হয়, খরচ করতে হয়, এই জন্য তিনি সবসময় টাকা পয়সা জোগাড় করে রাখতেন। এবং বঙ্গবন্ধু বাড়িতে গেলে তিনি সেই টাকাগুলো বঙ্গবন্ধুকে দিতেন খরচের জন্য, এটি বলা হচ্ছে। তারপর বঙ্গবন্ধু রওনা করলেন কলকাতা হাওড়া রেলওয়ে স্টেশন থেকে দিল্লির উদ্দেশ্যে। এবং দিল্লিতে যাওয়ার আগে দিল্লি দেখার প্রবল একটা আগ্রহ বঙ্গবন্ধুর মধ্যে ছিল। তিনি যেহেতু পড়াশোনা করতেন অনেক, তিনি ইতিহাসে পড়েছিলেন কি দিল্লির লালকেল্লা, জামে মসজিদ, কুতুব মিনার এবং অন্যান্য ঐতিহাসিক জায়গাগুলোর কথা বঙ্গবন্ধু সবসময় মনে আসতেছিল। এবং তিনি আরেকটি জায়গায় যাবেন, কোথায়, সেটা হচ্ছে নিজামুদ্দিন আউলিয়ার মাজারে যাবেন। তিনি এটিও লিখছেন যে তিনি নিজামুদ্দিন আউলিয়ার দরগায় যাবেন। এবং তারা যখন দিল্লিতে পৌঁছান তখন দিল্লি মুসলিম স্বেচ্ছাসেবক লীগে দল তাদেরকে কোথায় নিয়ে গেল, অ্যাংলো আরবিয়ান কলেজ প্রাঙ্গণে, ওখানে তাঁবু খাটিয়ে সবাইকে রাখার ব্যবস্থা করা হয়েছিল এবং তারা সেখানে থাকলেন। এবং বিরাট প্যান্ডেল করা হয়েছিল। যথাসময়ে ওনারা ডেলিগেট কার্ড নিয়ে সভায় উপস্থিত হলেন, কনফারেন্স সভায় উপস্থিত হলেন। প্রথম দিন কনফারেন্স শেষ হওয়ার পর মোহাম্মদ আলী জিন্নাকে হাতির পিঠে উঠায়ে শহরে মস্ত বড় একটা শোভাযাত্রা শুরু হলো এবং বঙ্গবন্ধুও কিন্তু সেই শোভাযাত্রার সঙ্গে ছিলেন। এবং লোকারণ্য, এখানে আরেকটা বিষয়, সেখানে হচ্ছে এই হচ্ছে শহরের মধ্যে কিন্তু পানি খাওয়ার অনেক ব্যবস্থা ছিল। এবং বঙ্গবন্ধু বলতেছে কি, যদি রাস্তায় বোধহয় পানি না খাওয়ার ব্যবস্থা থাকলে বহু লোক মারা যেত। এবং বঙ্গবন্ধু কি করলেন, পুরাতন দিল্লি ঘুরে ফিরে বিকেলবেলা চলে আসলেন এবং রাতে আবার কনফারেন্স শুরু হলো। এবং সেই সময়ের একজনের কথা বঙ্গবন্ধু বলতেছে, আমি তার কথা কখনো ভুলতে পারি না, তিনি উর্দু বলতেছিলেন, উর্দুতে ভাষণ করলেন টানা 3 ঘন্টা। এবং এই উর্দু কিন্তু কলকাতার উর্দু টাইপের না, এই উর্দু একদম ডিফারেন্ট টাইপের উর্দু ভাষায় কথা বলতেছিলেন। তিনি হায়দ্রাবাদের লোক ছিলেন এবং তিনি কি ছিলেন, তিনি ছিলেন নবাব ইয়ার জং বাহাদুর এবং তিনি ছিলেন অল ইন্ডিয়া মুসলিম লীগের সভাপতি ছিলেন। তিনি টানা 3 ঘন্টা যে বক্তৃতা করেন, সে বক্তৃতা বঙ্গবন্ধু বুঝতে একটু কষ্ট হচ্ছিল, কিন্তু বক্তৃতা না বুঝলেও সভা থেকে উঠে আসতে পারতেছিলেন না, তার বক্তৃতার মধ্যে এতটা জোর ছিল। প্রিয় শিক্ষার্থী, এই ছিল আজকে আমাদের পাঠ কার্যক্রম। প্রিয় শিক্ষার্থী, এতক্ষণ আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনীমূলক গ্রন্থ অসমাপ্ত আত্মজীবনী হইতে কিছু অংশ পাঠ করলাম এবং পাঠিত অংশ বিস্তারিত আলোচনা করলাম। প্রিয় শিক্ষার্থী, এই শিক্ষামূলক ভিডিওটি এখানেই শেষ। আপনাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।